Dear viewers, Assalamu alaikum. Today I am again with you. I am again with you with the explanation of simple, complex and compound sentence. Before entering my today's class, I want to make a feedback of my previous class. আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্স কাকে বলে এবং অর্থানুসারে যে সেন্টেন্স 5 প্রকার সে সম্পর্কে আজকে আমি আবার দুটি সেন্টেন্স লিখব। সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টকে আবার একটু ক্লিয়ার করে দেব, তারপরে আমি আমার মূল ক্লাসে চলে যাব। পড়ি। প্রথম বাক্যটা আমি লিখছি, মিস্টার আলম টিচেস আস। মিস্টার আলম আমাদেরকে শিক্ষা দেন। কে শিক্ষা দেন? কে দ্বারা যদি আমরা কাকে প্রশ্ন করি, ভার্বকে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। কি কাকে শিক্ষা দেন? কাকে আমাদেরকে শিক্ষা দেন। কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। অথবা কি দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে কে অথবা কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি তাহলে কি পাবো? সাবজেক্ট পাবো। কাকে অথবা কি দ্বারা যদি ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। আর মাঝখানে যে ওয়ার্ডটা কাজ করবে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। তোমরা সবাই জানো ভার্ব মানে ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আরেকটি বাক্য লিখি, দেখো, মিস্টার আলম টিচেস আস ইংলিশ। মিস্টার আলম আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন। যদি প্রশ্ন করি কে শিক্ষা দেন, তাহলে মিস্টার আলম সাবজেক্ট। কাকে শিক্ষা দেন? আমাদেরকে। কাকে শিক্ষা দেন? আমাদেরকে অবজেক্ট। কি শিক্ষা দেন? ইংরেজি। এখানে আর একটা অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখো দুটো অবজেক্ট পাচ্ছি। আর এখানে আমাদের এই যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটা কি? ভার্ব। সেটা কি? ভার্ব। কেন আমরা সাবজেক্ট বা অবজেক্টকে শিখব? আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সাবজেক্ট বা অবজেক্টকে অবশ্যই জানা আবশ্যক। সাবজেক্ট বা অবজেক্টকে যদি না জানি তাহলে আমরা যে কোনো বাক্য বা আমাদের যে কোনো অনুভূতিকে আমরা প্রকাশ করতে আমরা ব্যর্থ হয়ে যাব। আরেকটা বাক্য লিখি, দেখো, টিচার্স টিচেস আস। শিক্ষক আমাদেরকে শিক্ষা দেন। কে শিক্ষা দেন বা কারা শিক্ষা দেন? কে বা কারা শিক্ষা দেন? শিক্ষকেরা। কাদেরকে শিক্ষা দেন বা কাকে শিক্ষা দেন? কাদেরকে বা কাকে শিক্ষা দেন যদি আমরা প্রশ্ন করি আবার দেখো, তাহলে আমাদেরকে। তাহলে এখানে কে বা কারা দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তাহলে কি পাবো? বলছি সাবজেক্ট। আর কাকে অথবা কে দ্বারা যদি ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট। আর মাঝখানে যেই শব্দটা পাবো সেটা কি বলো? যেই ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাই ভার্ব। ভার্বের অর্থ হলো কি? বাক্যের অর্থকে পরিষ্কারভাবে প্রকাশ করা। আর সেটা কি ভার্ব হবে? ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমি মূল ক্লাসে যাওয়ার আগে আজকে আমি কি দেখলাম? যে মিস্টার আলম টিচেস আস। মিস্টার আলম আমাদেরকে শিক্ষা দেয়। কে শিক্ষা দেয়? কে শিক্ষা দেয়? মিস্টার আলম। কাকে শিক্ষা দেয়? আমাদেরকে। কে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি সাবজেক্ট পাবো। কাকে দ্বারা যদি ভার্বকে কোয়েশ্চেন করি অবজেক্ট পাবো। মাঝখানে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। আবার দেখো, মিস্টার আলম টিচেস আস ইংলিশ। মিস্টার আলম আমাদেরকে ইংরেজি শিক্ষা দেয়। কে শিক্ষা দেয়? মিস্টার আলম। কাকে শিক্ষা দেয়? আমাদেরকে। কি শিক্ষা দেয়? ইংরেজি শিক্ষা দেয়। তাহলে মিস্টার আলম সাবজেক্ট, এখানে টিচেস ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, আস অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। যে অবজেক্ট ব্যক্তিকে বোঝাবে সেটা ডিরেক্ট অবজেক্ট, আর যে অবজেক্ট বস্তু বা বিষয়কে বোঝাবে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। দেখো, টিচার্স TEACHERS, টিচার্স টিচেস আস। শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন। তাহলে কে বা কারা যদি কারা দিয়ে যদি আমরা ভার্বকে কোয়েশ্চেন করি তাহলে কি পাবো? শিক্ষকেরা।
টিচার্স শিক্ষকেরা কাকে শিক্ষা দেন বা কাদেরকে শিক্ষা দেন, কাদেরকে শিক্ষা দেন বা কাকে শিক্ষা দেন, কাকে বা কাদেরকে দ্বারা যদি আমরা ভার্বকে কোশ্চেন করি তাহলে আমরা কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি। আর মাঝখানে এখানে টিসেস না হয়ে কি হবে? টিস হবে, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে কখনো ভার্বের শেষে কি হবে না? এস বা ইয়েস হবে না। সাবজেক্ট এখানে প্লুরাল, দ্যাটস ওয়াই টিস হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, টিসেস। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, টিসেস। সিম্পল সেন্টেন্সের বাংলা অর্থ হলো কি? সরল বাক্য। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর আমাদের অন্যান্য বর্ধিত অংশ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব ছাড়া অন্য যে কোনো ফ্রেজ থাকতে পারে। তাহলে একটা উদাহরণ দেখি আমরা। মাদার কুকস রাইস। মা ভাত রান্না করে। দেখো কে রান্না করে? মাদার। এখানে একটি মাত্র সাবজেক্ট, আর এখানে কুকস রান্না করে, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সের গঠন হলো কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, ওই সেন্টেন্সে এক বা একের অধিক ইনফিনিটিভ ভার্ব থাকলেও থাকতে পারে, অথবা অন্য যে কোনো ফ্রেজ থাকতে পারে। আমরা আরেকটু উদাহরণ দেখি। দেখো, উই গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাই। উই গো টু স্কুল টু রিড অ্যান্ড রাইট। তাহলে দেখো, উই একটি মাত্র সাবজেক্ট, এখানে গো ফাইনাইট ভার্ব, উই গো টু স্কুল একটা বর্ধিত অংশ নিয়ে আমরা একটা বাক্য প্রকাশ করছি। উই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই। দেখো এখানে টু প্লাস একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানেও একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার এখানেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যান্ডের আগে যে জাতীয় ভার্ব, অ্যান্ডের পরেও সেই জাতীয় ভার্ব বসে। তাহলে টু রিড পড়তে, অ্যান্ড টু রাইট, এখানে টুটা দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু এটা আমাদের ওইভাবেই অর্থ চলে আসবে। টু রিড পড়তে অ্যান্ড রাইট লিখতে। তাহলে আমরা বিদ্যালয়ে যাই, পড়তে এবং লিখতে, এই ভার্বগুলো, এই টু রিড অ্যান্ড রাইট, এই ভার্বগুলোকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলবো অথবা নন ফাইনাইট ভার্ব বলবো, কারণ এই ভার্বগুলো কখনো সাবজেক্ট অনুসারে অথবা টেন্স অনুসারে তার রূপ নির্ণীত করতে পারে না, এবং এই ভার্বগুলো কখনো বাক্যের অর্থকে ফাইনাইট ভার্বের মতো সম্পূর্ণ করতে পারে না। তাহলে যে ভার্বগুলো সাবজেক্ট ও টেন্স অনুসারে রূপ নিতে পারে না এবং যে ভার্বগুলো বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাদেরকে আমরা নন ফিনিট অথবা ইনফিনিটিভ ভার্ব বলবো। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। গোয়িং টু স্কুল, I met him. বিদ্যালয়ে যায়, আমি তার সাথে সাক্ষাৎ করলাম। দেখো এখানে গোয়িং টু স্কুল, এখানে সাবজেক্ট বা অবজেক্ট নেই, তিনটি ওয়ার্ড মিলে একটি অর্থ প্রকাশ করছে, এবং সেটা আই মেট হিম, এখানে সাবজেক্ট আই, মেট এখানে ফাইনাইট ভার্ব, আর হিম অবজেক্ট। আমি তার সাথে সাক্ষাৎ করলাম, অর্থাৎ সাক্ষাৎ করার অবস্থাটাকে প্রকাশ করে। কিভাবে সাক্ষাৎ করলাম? স্কুলে যেয়ে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা যখন ফ্রেজ শেখাবো তখন আমরা ওখানে যেই 7 প্রকার ফ্রেজ আছে সেখানে আমরা তোমাদেরকে দেখে দেবো যে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো তখন শিখিয়ে দেবো। তাহলে গোয়িং টু স্কুল, আই মেট হিম, তাহলে আমাদের মূল এখানে আমাদের একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, আমাদের অবজেক্ট একটি আছে। তাহলে আমাদের জানি আমরা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং আমরা বলছি সেখানে কোনো ফ্রেজ থাকতে পারে অথবা কোনো ইনফিনিটিভ ভার্বও থাকতে পারে, এক বা একের অধিক ইনফিনিটিভ ভার্ব থাকতে পারে। তাহলে ওটাই কি হবে? সিম্পল সেন্টেন্স। আরেকটি বাক্য আমরা লাস্ট অফ অল আরেকটা বাক্য দেখি। WALKING, walking in the morning. Walking in the morning is good for health.
ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো এখানে ইজটা, এখানে ফাইনাইট ভার্ব, আর ইজের আগে আমাদের যেই সাবজেক্টটা বসেছে সেই সাবজেক্টটা দেখো একটা, দুটা, তিনটা, চারটা ওয়ার্ড মিলে, তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। প্রশ্ন করলাম কি স্বাস্থ্যের জন্য ভালো, কি দ্বারা যদি আমরা ভার্বকে কোয়েশ্চেন করি অবশ্যই আমরা সেখানে নাউন পাবো। আর এখানে যেহেতু একের অধিক ওয়ার্ড মিলে একটি একক অর্থ প্রকাশ করছে, দ্যাটস ওয়াই এটা নাউন ফ্রেজ। এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে আমরা কি দেখছি এখানে? নাউন ফ্রেজ অর্থাৎ সাবজেক্ট, এটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বসছে প্লাস আমাদের এক্সটেনশন বা বর্ধিত অংশ দিয়ে একটা বাক্য প্রকাশ পেয়েছে। তাহলে যে কয়টা বাক্য লিখছি সেখানে আমরা কি দেখছি? একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই সিম্পল সেন্টেন্সে যে সংখ্যাটা দিয়েছি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেখানে থাকতে পারে এক বা একের অধিক ইনফিনিটিভ ভার্ব, অথবা থাকতে পারে বিভিন্ন ধরনের ফ্রেজ, তাহলে সেটাই কি হবে? সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা অর্থ কী হলো? জটিল বাক্য। যে সেন্টেন্সে দুটি ক্লোজ থাকবে, কয়টি ক্লোজ থাকবে? দুইটি ক্লোজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ, আর অন্যটি থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, SUB, সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং সেখানে এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে কয়টি প্রিন্সিপাল ক্লোজ থাকবে? একটি। আর সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে একটি অথবা একের অধিকও থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, ক্লোজটা কি? আমরা জানি ক্লোজ মানে খণ্ড বাক্য। একটি বৃহৎ বাক্যের যে খণ্ড বাক্যগুলো আছে তাকে আমরা ক্লোজ বলবো। এই ক্লোজে কি থাকবে? কমপক্ষে একটি সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে আমরা শিখছি যে ফাইনাইট ভার্ব কোনটি এবং সাবজেক্ট কোনটি, ঠিক একইভাবে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স লিখবো তখন আমরা কি থাকবে? একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লোজও কি থাকবে? একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। তবে মনে রাখবে সাবঅর্ডিনেট ক্লোজের আগে কি থাকবে? সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজ এর আগে since, as, when, though, although, if, which, when, who, where, that, so that, till, until, unless, lest, as if, provided, এই জাতীয় কনজাংশনগুলো বসে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের আগে। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ক্লোজের আগে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, ইফ, হুইচ, হোয়েন, হু, হোয়ার, দ্যাট, সো দ্যাট, টিল, আনটিল, আনলেস, লেস্ট, অ্যাজ ইফ, প্রোভাইডেড, এভাবে আরও আছে, যেমন বিকজ, এই জাতীয় কনজাংশনগুলো যে ক্লোজের আগে থাকবে সেটাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। আর প্রিন্সিপাল ক্লোজের আগে এই জাতীয় কোনো কনজাংশন থাকবে না। তাহলে আমাদের আরেকবার বলি, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে,
তাকে কি বলে? কমপ্লেক্স সেন্টেন্স বলে। লেটস হ্যাভ সাম এক্সাম্পলস। 1 নম্বর উদাহরণ দেখো, ইট রেইনস heavily when it is rainy season. When it is rainy season. Dear viewers, its subject rains এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব, ইট রেইনস হেভিলি, প্রবল বেগে বৃষ্টিপাত হয়। এই বাক্যটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। কেন এই বাক্যটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলবো? কেন এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ? এটা স্বাধীন বাক্য। যে বাক্যটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য বাক্যের সহযোগিতা ছাড়া বা অন্য বাক্যের উপর নির্ভরশীল না হয়ে, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। দেখো, when it is rainy season, যখন বর্ষাকাল হয়, কিন্তু এই বাক্যটা তার অর্থ প্রকাশ করার জন্য এই বাক্যটার উপর নির্ভরশীল বলে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এটা হলো কি? অধীন বাক্য। কি বাক্য? অধীন বাক্য। তাহলে আমরা একটু আগে বলছি যে বাক্যের আগে সিন্স হ্যাজ হয়, বিকজ, দ্যাট, সো দ্যাট, টিল, আনটিল, আনলেস, দো, অলদো, ইফ, বিকজ, টিল, আনটিল, আনলেস, লেস্ট, এই জাতীয় কনজাংশনগুলো থাকবে। সেটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই বাক্যটার আগে হয় থাকার কারণে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই বাক্যটা নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না এই বাক্যটার সাহায্য ছাড়া। এই বাক্যটার উপর নির্ভরশীল হওয়ার কারণে এটাকে আমরা বলবো অধীন বাক্য, আর এটাকে বলবো স্বাধীন বাক্য। প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন বাক্য, সাবঅর্ডিনেট ক্লোজ মানে অধীন বাক্য। আরেকটি উদাহরণ দেখো, I left the room when my father came home and started taking meal. Dear viewers, I subject, আমাদের 2 নম্বর যে উদাহরণ লেফট, এখানে ফাইনাইট ভার্ব, আই লেফট দ্য রুম, আমি রুমটা ত্যাগ করলাম। প্রিন্সিপাল ক্লোজ, হয় মাই ফাদার কেম, হয় যুক্ত অংশটা দেখো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ পেয়ে গেছি, হয় মাই ফাদার কেম হোম, যখন বাবা বাড়িতে আসলো, আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ আমরা পেয়ে গেছি অ্যান্ড স্টার্টেড টেকিং মিল, এবং খাবার খাওয়া শুরু করলো। তাহলে আমরা বলছি যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং এক বা একাধিক কি থাকে? সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। তাহলে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লোজ পেয়ে গেছি, এখানেও আমরা আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ পেয়ে গেছি। তাহলে আমাদের 2টা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই বাক্যটা আমাদের কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমাদের দেখছি এখানে সাবঅর্ডিনেট ক্লোজের আগে কি বসা হয়, এরপরে আমাদের অ্যান্ড বসতে পারে, বাট বসতে পারে, অর বসতে পারে, 2টি বাক্যকে সংযুক্ত করার জন্য। এবং হয়নের পরে অথবা সিন্সের পরে, অ্যাজের পরে আমাদের যে 2টি বাক্য থাকবে সে 2টি বাক্যই আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যাবে। আরেকটি বাক্য দেখি, we know that he is poor, but he is honest. দেখো, উই নো আমরা জানি, এখানে একটা ইট উজ্জ্ব থাকে। উই নো ইট, আমরা ইহা জানি যে, উই নো ইট আমরা ইহা জানি। তাহলে এটা আমাদের একটি সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লোজ। আর দ্যাটের পরে যে অংশটা দেখো, দ্যাট হি ইজ পোর, সে হয় গরিব, এটা আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আবার দেখো, বাটের পরে আরেকটি বাক্য আছে, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় কি? সৎ, এটা আমাদের আরেকটা সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা কি পেয়েছি? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটিও থাকতে পারে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে আমরা কি বলবো? আমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স বলবো। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, যে সেন্টেন্সে 2টি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এই প্রিন্সিপাল ক্লোজগুলো কি দ্বারা যুক্ত থাকবে? অ্যান্ড দ্বারা, অর দ্বারা, বাট দ্বারা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা, আইদার, ডট ডট, অর দ্বারা,
নেইদার ডট ডট নর দ্বারা নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা এবং কখন অর্থ অনুসারে অ্যান্ড সো বসে। অ্যান্ড সো এই জাতীয় কনজাংশনগুলো যখন দুটি ক্লোজ বা দুটি খণ্ডিত বাক্যকে সংযুক্ত করবে তখন আমরা তাকে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। একটি উদাহরণ দেখি। উই গো টু স্কুল at 9:30 a.m. and come back home at around মানে কোনো কিছু প্রায় মানে ওর কাছাকাছি যদি বুঝে আমরা অ্যারাউন্ড বলবো। অ্যাট সময়ের পরিবর্তে বসে আর অ্যারাউন্ড দুটা প্রিপোজিশন। at around 4 p.m. তাহলে দেখো উই সাবজেক্ট গো এখানে একটা ফাইনাইট ভার্ব আর অ্যান্ডটা আমাদের কি হয়েছে? অ্যান্ডটা আমাদের দুটো বাক্যকে সংযুক্ত করছে। উই গো টু স্কুল at 9:30 a.m. আমরা সকাল 9:30 বিদ্যালয়ে যাই। অ্যান্ড কাম ব্যাক, তাহলে এখানে আমাদের গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এটা আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারছি যে অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত অথবা অ্যান্ড সো অথবা অ্যাজ ওয়েল দ্বারা যুক্ত বাক্যের প্রথম ভার্বটা যে রূপ হবে দ্বিতীয় ভার্বটা আমাদের সেই রূপ হবে। তাহলে উই গো টু স্কুল at 9:30 a.m. and come back home at around 4 p.m. যেমন আরেকটা বাক্য দেখি। হি studied hard, সে কঠোর লেখাপড়া করলো and got GPA 5. ডিয়ার ভিউয়ার্স, দেখো আমরা এন্ড দ্বারা যুক্ত দুটো বাক্য। হি সাবজেক্ট, এখানে স্টাডিড, এখানে আমাদের ফাইনাইট ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে। হি স্টাডিড হার্ড, সে কঠোর লেখাপড়া করলো। অ্যান্ড গট, দেখো এখানে আমাদের পরবর্তী ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে চলে গেল। অ্যান্ড গট GPA 5, অর্থাৎ আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত অ্যান্ড অর বাট দ্বারা যুক্ত উভয় সেন্টেন্সে যদি সাবজেক্ট একই হয় তাহলে অ্যান্ড অর বাটের পরে সাবজেক্ট দেওয়া প্রয়োজন নাই, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে উভয় ক্লোজেই সাবজেক্ট দেওয়া প্রয়োজন, ওখানে সাবজেক্ট দিতে হবে। হি স্টাডিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগের সহিত লেখাপড়া করলো বাট ফেইলড ইন দ্য এক্সাম, কিন্তু পরীক্ষায় ফেল করলো। দেখো আমাদের এখানে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব, আমাদের এক্সটেনশন আর বাটের পরে দেখো আমাদের যেহেতু সাবজেক্ট উভয় সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নাই। এখানেও আবার আমাদের ফাইনাইট ভার্ব, এখানে যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, এখানেও ভার্বের পাস্ট ফর্ম হবে অ্যান্ড ফেইলড ইন দ্য এক্সাম, এবং পরীক্ষায় ফেল করলো। তাহলে হি স্টাডিড অ্যাটেন্টিভলি, সে কঠোরভাবে লেখাপড়া করলো বা মনোযোগের সহিত লেখাপড়া করলো, বাট এখানে হিটা আমাদের কি আছে? উজ্জ্ব আছে, তখন আমাদের হিটা এখানে দেওয়ার প্রয়োজন নাই। বাট হি ফেইলড ইন দ্য এক্সাম, আমাদের বাট দ্বারা বিপরীত অর্থবোধক দুটি বাক্যকে আমরা সংযুক্ত করি। তাহলে অ্যান্ড দ্বারা সমজাতীয় দুটি বাক্যকে বাট দ্বারা বিপরীত অর্থবোধক দুটি বাক্যকে সংযুক্ত করি। 3 নম্বর উদাহরণ দেখো। স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগের সহিত লেখাপড়া করো, অর ফেইল ইন দ্য এক্সাম, এখানে অর দ্বারা কি বোঝাচ্ছে? অর দ্বারা হয় এটা করো অথবা এটা করো। যেমন আমরা আরেকটা বাক্য দেখি, ডু অর ডাই, করো অথবা মরো, অর্থাৎ হয় এটা করো অথবা এটা করো। যদি এভাবে চুজ বোঝায় তাহলে আমরা অর দিয়ে আমরা কি করব? কম্পাউন্ড সেন্টেন্স প্রকাশ করব। আমরা 5 নম্বরে একটি উদাহরণ দেখি। রিনা অ্যাজ ওয়েল অ্যাজ সীমা
হ্যাজ ডান ইট। তাহলে এখানে এই বাক্যটা অ্যাজ ওয়েল অ্যাজকে আমরা বলি বাক্যের সাথে সম্পর্কহীন একটি পদ। আর সবসময় মনে রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজের পরে যেই সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে কি বসবে, ভার্ব বসবে। দেখো সীমা থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস আমরা কি দিছি, হ্যাজ দিছি। আর অ্যাজ ওয়েল অ্যাজ দুটা বাক্যকে অ্যান্ডের মতো যুক্ত করে প্লুরাল করে না। রিনা এবং সীমা, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজের পরে যেই সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে কি বসবে, ভার্ব বসবে। আর দ্যাটস ওয়াই আমরা এখানে কি দিছি, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ সীমা হ্যাজ ডান ইট। রিনা এবং সীমা ইহা করেছে। তাহলে এখান দুইটি বাক্য, রিনা হ্যাজ ডান ইট, রিনা ইহা করেছে, সীমা হ্যাজ ডান ইট, দুটি বাক্যকে আমরা অ্যান্ড দ্বারা অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করলে এভাবে আমাদের অর্থ আসবে। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি যে কম্পাউন্ড সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় সমজাতীয় অর্থ প্রকাশ করে, তাহলে দুটি সমজাতীয় ক্লোজকে সংযুক্ত করে, বাট দুটি বিপরীত অর্থবোধক বাক্যকে সংযুক্ত করে। অর চুজ দুটি কাজের ভিতরে হয় এটি করো অথবা এটি করো, দুইটি কাজের ভিতরে যে কোনো একটাকে চুজ বোঝাতে আমরা অর ব্যবহার করি। অ্যাজ ওয়েল অ্যাজকে আমরা বলি বাক্যের সাথে সম্পর্কহীন একটি পদ। অ্যাজ ওয়েল অ্যাজ দুটি নাউনকে সংযুক্ত করবে এবং আমরা জানি আমরা যে শেষের অ্যাজ ওয়েল অ্যাজের পরে যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে এভাবে আমরা আইদার অর, নেইদার নট, নট অনলি বাট অলসো দ্বারা আমরা কীভাবে আমরা অনেক কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। আজকের আমার এই ভিডিওটা ছিল যে তোমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে অনেক ভীতি আছে। সেই ভীতিটা কিছুটা হলে আমি হয়তো দূর করতে পারছি। যদি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল। যাই হোক, আমি তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের জন্য পার্টস অফ স্পিচ নিয়ে আসবো এবং কীভাবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন তোমরা সহজেই চিনতে পারো। আমি সেই বিষয়টা তোমাদের ক্লাস নিয়ে এর পরবর্তী ক্লাসগুলোকে আমি তোমাদেরকে গ্রামার উপর এত চাপ না দিয়ে আমি ইজি ওয়েতে তোমাদের কিছুটা গ্রামার এবং কিছুটা স্পোকেন ইংলিশ দিয়ে আমি ক্লাসগুলো সাজাবো। টিল দেন, আল্লাহ হাফেজ।